করার চেষ্টা করব এই ধারাবাহিকতাকে মেনটেন করে। এখন কথা হলো, কারো কারো মনে কোশ্চেন জাগতে পারে, স্যার ব্যাকরণ পড়তে যায় আমরা কেন প্রথমে ভাষা পড়ব? ভাষা এজন্য পড়বেন যে ব্যাকরণটাকে ভাষা থেকে তৈরি করা হয়েছে। তাই কোশ্চেন যদি হয় ব্যাকরণের স্থান আগে নাকি ভাষার স্থান আগে, আপনাকে কষ্ট করে উত্তর দিতে হবে ভাষার স্থান আগে। এজন্য আমরা ব্যাকরণ পড়নের আগে আমরা ভাষা সম্পর্কিত একটু আলোচনা করে নেয়ার চেষ্টা করব। আজকেই ভাষা শেষ করে দিব, আগামী ক্লাস থেকে আমরা ব্যাকরণে প্রবেশ করব ইনশাআল্লাহ। আপনারা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে মাঝে মাঝে কোশ্চেন করেন। অনলাইন ক্লাস নেওয়া এমনি কষ্টের, কারণ সামনে আসলে কেউ নাই। ছাত্রছাত্রী সামনে থাকলে হাসায়া খেলায়া নাচাইয়া আনন্দ করে ক্লাস নেওয়া যায়, কিন্তু অফলাইনে ব্যাপারটা এরকম না। অফলাইনে একা একাই বকবক করতে হয়, সেজন্য খুব বেশি ভালো লাগে না। আপনারা মাঝে মাঝে যদি আমার সাথে কথা বলার চেষ্টা করেন তাহলে ক্লাস নিতে একটু ভালো লাগবে। আসুন ভাষা থেকে আমরা কিছু পড়া পড়ে নেই। প্রথমেই আমরা ভাষার সংজ্ঞা দেখব। তার আগে কোশ্চেনটা এরকমও হতে পারে যে মনের ভাব প্রকাশের মাধ্যম কয়টি? উত্তর হলো তিনটি। মনের ভাব প্রকাশের মাধ্যম তিনটি। একটা হলো আপনি কথা বলার মাধ্যমে মনের ভাব প্রকাশ করবেন, এটাই হলো ভাষা। আরেকটা হলো আপনি ভাষাকে লিখে প্রকাশ করবেন, এটাকে বলছি আমরা লেখনির মাধ্যমে মনের ভাব প্রকাশ করা। যারা কথাও বলতে পারে না, লিখতেও পারে না, তারা ইশারা বা ইঙ্গিতের মাধ্যমেও মনের ভাব প্রকাশ করতে পারে। এজন্য আমরা বলবো মনের ভাব প্রকাশ করার মাধ্যম তিনটি। একটা হলো কথা বলার মাধ্যমে মনের ভাব প্রকাশ করবেন, আরেকটা হলো লেখার মাধ্যমে মনের ভাব প্রকাশ করবেন, 3 নম্বরটা হলো আপনি ইশারা বা ইঙ্গিতের মাধ্যমে মনের ভাব প্রকাশ করবেন। তাই আমরা যেহেতু পড়াশোনা পারি, লিখতেও পারি, আমাদের ইশারা ইঙ্গিতের দরকার নাই। আমরা ভাষা শিখে নেব, ভাষাকে লিখে প্রকাশ করব, এবং এতেই আমাদের মনের ভাব প্রকাশ হয়ে যাবে। চলুন এখন আমরা ভাষার সংজ্ঞা পড়ি। ভাষা কাকে বলে? এর একটা সাধারণ সংজ্ঞা হলো মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম হলো ভাষা। সাধারণ সংজ্ঞা। ভাষা সম্পর্কিত নবম দশম শ্রেণীর বোর্ড বই, যেটা 2020 সাল। কেউ কিছু বলছেন? হ্যালো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বলছিলাম যে ভাষার একটা সাধারণ সংজ্ঞা মনের ভাব প্রকাশ করার মাধ্যম হলো ভাষা। এটা সাধারণ সংজ্ঞা। এছাড়া আমরা আরো 3টা মনীষীর সংজ্ঞা পড়ব। একটা নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের সংজ্ঞা, একটা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সংজ্ঞা, একটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সংজ্ঞা। আমরা প্রথমেই দিচ্ছি নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের সংজ্ঞা, যেই বোর্ড বইটা আপনারা পড়ে এসএসসি পাশ করে এসেছেন। ওই বোর্ড বইটা লিখছিল মনির চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী স্যার। তারা ভাষার একটা সংজ্ঞা দিয়েছিলেন। ভাষার সংজ্ঞাটা হলো এরকম: মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। তাহলে সংজ্ঞাটা ছিল মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। 2 নম্বর সংজ্ঞাটা দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বললেন মানব জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দিয়ে মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা। সংজ্ঞাগুলো আমি লিখে দিচ্ছি না, এটি আপনারা বিভিন্ন বইয়েই পেয়ে যাবেন, যে কোনো বইয়েই পেয়ে যাবেন, এই জন্য আমি লিখে দিচ্ছি না। তাহলে শহীদুল্লাহ সংজ্ঞাটা হলো মানব জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দিয়ে মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা। সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষার যে সংজ্ঞাটা দিলেন তার সংজ্ঞাটা তুলনামূলকভাবে একটু কঠিন। তিনি বললেন মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত, ধ্বনির দ্বারা নিষ্পন্ন, কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। আবার যদি একবার রিপিট করি, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত, ধ্বনির দ্বারা নিষ্পন্ন, কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। এটা হলো সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সংজ্ঞা। মনে রাখুন, ভাষার 3টা সংজ্ঞার মধ্যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সংজ্ঞাটা একটু কঠিন, বাকি 2টা সহজ।
তাহলে সহজ কোনো সংজ্ঞা আইলে হয় নবম দশম শ্রেণীর বোর্ড বই দিছে, তা না হয় শহীদুল্লাহ দিছে। আর কঠিন সংজ্ঞা আসলেই সুনীতি দিছে, এটা পড়া ছাড়াই আনসার করে ফেলবেন, পড়া মুখস্থ করা লাগবে না, কঠিন সংজ্ঞা আসলেই সুনীতির। যাই হোক, এটা ছিল ভাষার সংজ্ঞা। এবার আমরা ভাষা পাইলাম কিভাবে, আমাদের বাংলা ভাষা আসলো কিভাবে, তার একটু নমুনা আমরা দেখাবো। কিভাবে আমাদের বাংলা ভাষা আসলো, এটাকে বলছি আমরা বাংলা ভাষার বা ভাষার ক্রমবিকাশ। ভাষার ক্রমবিকাশ বা উৎপত্তি আমরা দেখাবো। শুনতে পাচ্ছেন আপনারা? তাহলে এখন আমরা দেখাবো ভাষার ক্রমবিকাশ, বাংলা ভাষা আমরা কিভাবে পাইলাম তার একটা নমুনা। দেখুন, ভাষা বিজ্ঞানীগণের বক্তব্য হলো, যদি পাশাপাশি কয়েকটা ভূখণ্ডের ভাষা একই রকম হয়ে যায়, তখন সেটাকে আর ভাষা বলা হয় না, ওটাকে বলা হয় ভাষা বংশ। ঠিক পৃথিবীতে এরকম বেশ কয়েকটা ভাষা বংশ আছে। তার মধ্যে সবচেয়ে বড় ভাষা বংশ হিসেবে ধরা হয় বা কল্পনা করা হয়, বা ভাষাবিজ্ঞানীগণ প্রমাণ দিয়েছেন যে সবচেয়ে বড় ভাষা বংশটার নাম হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। ইন্দো ইউরোপীয়, এই ভাষা বংশটা থেকেই আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের আরেকটা নাম আছে। যদি বলা হয় ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্য নাম কি, তাহলে উত্তর হবে আদি আর্য ভাষা বংশ বা আদি আর্য ভাষা গোষ্ঠী। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশটার নামের মধ্যেই দেখেন দুইটা নাম আছে, একটা ইন্দো একটা ইউরোপ। তার মানে ইউরোপ মহাদেশ, আর ইন্দো কথার অর্থ হলো ভারত, ভারত উপমহাদেশ। এই দুইটা উপমহাদেশ এবং মহাদেশের ভাষার জন্ম হয়েছে এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে। পৃথিবীর অনেক নামি দামি ভাষাই এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে জন্ম হয়েছে। ধারণা করা হয়, কোনো কোনো ভাষাবিজ্ঞানীগণ এমনও বলেছেন যে এই ভাষা বংশ থেকেই পৃথিবীতে 6টা মহাদেশের ভাষার জন্ম হয়েছে। যাই হোক, এই কথা আপনার না জানলেও চলবে, তবে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, ইউরোপের ভাষা এবং ভারতের ভাষা, এই দুইটা ভাষার জন্ম হয়েছে এই ভাষা বংশটা থেকে। এই ভাষা বংশটা পরবর্তীতে দুইটা শাখাতে বিভক্ত হয়ে যায়, একটার নাম ক্যান্তম, আরেকটার নাম হলো শতম। একটার নাম ক্যান্তম, আরেকটার নাম শতম। এই দুইটা হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা। ভারতবাসী এই শতম শাখায় কথা বলতো, আর ইউরোপবাসী কথা বলতো এই ক্যান্তম শাখা। কথাটা কি বুঝলেন? তাহলে ভারত উপমহাদেশের মানুষগুলো শতম শাখায় কথা বলতো, এই শতম শাখায় আরো বেশ কয়েকটা জাতীয় কথা বলতো। তার মধ্যে মেন যে জাতি, এটার নাম হলো ভারতীয়। এই ভারতীয়রা শতম শাখায় কথা বলতো। তাহলে আমরা যে কথাটা বলতাম সেটা ভারতীয় ভাষায় বা শতম শাখায়। আবার দেখা যায় ইরানের জাতি কথা বলতো ইরানীয় ভাষায়, ইরানীয়, এই ইরানীয় ভাষাটাও এই শতম শাখা থেকে এসেছে। তারপরে হচ্ছে আরবের মানুষ কথা বলতো আরবীয় ভাষায়, আরবীয় ভাষা, এই আরবীয় ভাষাটাও এই শতম শাখা থেকে এসেছে। এরপরে আছে মিশরের মানুষ কথা বলতো মিশরীয় ভাষায়, মিশরীয় ভাষায়, এই মিশরীয় ভাষাটাও এই শতম শাখা থেকে এসেছে। এখন একটু যদি আমরা বিচার করে দেখি, আমরা কি মিশরীয় জাতি? না। আমরা কি আরবীয় জাতি? না। আমরা কি ইরানীয় জাতি? না। আমরা হলাম ভারতীয় জাতি। তাহলে আমরা কথা বলতাম অবশ্যই ভারতীয় ভাষায়, ভারতীয় ভাষায় আমরা কথা বলতাম। আর আমাদের এই বর্তমান বাংলাদেশটা তৎকালীন সময়ে ছিল ভারত উপমহাদেশের পূর্ব ভাগে অবস্থিত, এজন্য এটার নাম ছিল পূর্ববঙ্গ। অর্থাৎ আমাদের এই বর্তমান বাংলাদেশটা ওই সময়ে ছিল ভারতের পূর্ববঙ্গ। মনে রাখবেন, এই ভাষা বংশটার সন্ধান কিন্তু পেয়েছি আমরা আজ থেকে 5000 বছর পূর্বে। 5000 বছর
পূর্ব থেকে আমরা এখন পর্যন্ত নিয়ে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ভারতীয় ভাষায় যখন কথা বলতে শুরু করলাম, এমন সময় খ্রিস্টপূর্ব 200 অব্দে খ্রিস্টপূর্ব 200 অব্দে ইরান থেকে একটা জাতি ভারতে এসে প্রবেশ করে। ভারতে এসে প্রবেশ করলে ভারতবাসীকে এই ইরানের জাতিটা এদেরকে শাসন শোষণ করতে শুরু করলো। কারণটা হলো ইরানের জাতিটা ভারতীয় জাতির চেয়ে সভ্যতায় ছিল উন্নত জাতি। তাহলে এই উন্নত জাতিটা ভারতে ঢুকে ভারতবাসীকে শাসন শোষণ করতে শুরু করলো। ইরান থেকে যে জাতিটা ভারতে প্রবেশ করেছিল, এই জাতিটার নাম হলো আর্য জাতি। আর্য আর্য জাতি। এই আর্য জাতিদের ভাষাটা আবার ছিল সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা। তাহলে আর্য জাতির ভাষা ছিল সংস্কৃত ভাষা। দেখুন, আমরা বলছিলাম খ্রিস্টপূর্ব 200 অব্দে এই ইরানের একটা জাতি, আর্য জাতি ভারতে প্রবেশ করেছিল। সেটা কিন্তু ভারতের পূর্ববঙ্গে প্রবেশ করেনি। ভারতের পূর্ববঙ্গে এই জাতিটা প্রবেশ করেছিল খ্রিস্টীয় প্রথম শতকে। খ্রিস্টীয় প্রথম শতকে ভারতে ইরানের জাতিটা প্রবেশ করলো। প্রবেশ করে আমাদের এই পূর্ববঙ্গের যে মানুষগুলো ছিল, এদেরকে তারা তাদের সংস্কৃত ভাষা বা আর্য ভাষা শিক্ষা দিতে শুরু করলো। আর ঠিক তখন আমাদের এই ভারতীয় ভাষাটা পরিবর্তন হয়ে বা মিশ্রিত হয়ে আরেকটা ভাষা হয়ে গেল, যেটার নাম হলো ভারতীয় আর্য ভাষা। কেন? কারণ ভারতের সাথে আর্য ভাষাটা মিশে যায়, ভাষাটা হয়ে গেছিল ভারতীয় আর্য। ভারতীয় আর্য এই ভাষা। কিছুদিন যেতে না যেতেই মানুষের কথা বলার ভাষা এবং লেখার ভাষা আলাদা হয়ে গেল। মানুষ কথা বলতো প্রাকৃত ভাষায়, প্রাকৃত ভাষায়, আর লেখালেখি করত সংস্কৃত ভাষায়, সংস্কৃত। অনেকের ধারণা যে আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে এই সংস্কৃত ভাষা থেকে, কিন্তু না, আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে এই প্রাকৃত ভাষা থেকে। এখানে 3 জন পণ্ডিত মত প্রদর্শন করেছেন। একজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, একজন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আর একজন স্যার জর্জ গ্রিয়ারসন। এদের মতে বাংলা ভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে। এবার আসুন, এই প্রাকৃত কথাটার অর্থটা কি? প্রাকৃত কথার অর্থ হলো স্বাভাবিক, বা এর ভাষাগত অর্থ হলো জনগণের মুখের ভাষা। তাহলে প্রাকৃত কথাটার অর্থ দাঁড়াইল জনগণের মুখের ভাষা। এই জনগণের মুখের ভাষা থেকেই পরবর্তীতে আমরা বাংলা ভাষা পেয়েছিলাম। তো এই ভারতের পূর্ববঙ্গে তখন 2টা রাজ্য ছিল, একটা গৌড় রাজ্য আর একটা হলো মগধ রাজ্য। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম হয়েছে ওই গৌড় অঞ্চলের মানুষের মুখের ভাষা থেকে। তাই তিনি বললেন বাংলা ভাষার জন্ম হয়েছে গৌড়ী প্রাকৃত থেকে 7ম শতকে। 7ম শতকে। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বললেন না, বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। মাগধী প্রাকৃত থেকে 10ম শতকে। এই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সাথে কিন্তু আরেকজন পণ্ডিত মত প্রদর্শন করেছেন, তার নাম স্যার জর্জ গ্রিয়ারসন। তাহলে আমরা এটাকে বলে দিচ্ছি, এটা বলল ডক্টর সুনি, মানে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এর সাথে স্যার জর্জ গ্রিয়ারসন, আমরা শুধু গ্রিয়ারসন লিখলাম, গ্রিয়ারসন, স্যার জর্জ গ্রিয়ারসন। এই ভদ্রলোক বলেছেন বাংলা ভাষার জন্ম মাগধী প্রাকৃত থেকে 10ম শতকে। আর এখানে বললেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলা ভাষার আমরা শুধু খালি সহি লিখলাম, শহীদুল্লাহর জন্ম হয়েছে, শহীদুল্লাহ বলল বাংলা ভাষার জন্ম হয়েছে গৌড়ী প্রাকৃত থেকে। আমরা আবার একটু অ্যানালাইসিস করব, আপনারা হতাশ হবেন না, আমাকে আগে লিখতে দিন। এরপরে কিছুদিন যেতে না যেতে আমাদের এই প্রাকৃত ভাষাটা বিকৃত হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। কোনো ভাষা যখন ব্যর্থ হয়ে যায় তখন সেটার ভাষা থাকে না, সেটা হয়ে যায় অপভ্রংশ। তাই এটা হয়ে গেল অপভ্রংশ। অপভ্রংশ। একটু খেয়াল করে দেখুন,
তাহলে গৌড়ী প্রাকৃত ব্যর্থ হয়ে হয়ে গেল গৌড়ী অপভ্রংশ, মাগধী প্রাকৃত ব্যর্থ হয়ে হয়ে গেল মাগধী অপভ্রংশ। এই অপভ্রংশ হলো ভাষার একটা বিকৃত রূপ বা ব্যর্থ ভাষা। এই ব্যর্থ ভাষায় আমরা দীর্ঘদিন ছিলাম না, আমরা এখান থেকে খুব দ্রুতই একটা ভাষার জন্ম দিয়েছিলাম, যেই ভাষাটার নাম হলো বঙ্গকামরূপী, বঙ্গকামরূপী ভাষা। এই বঙ্গকামরূপী ভাষা থেকেই কিছুদিন পরে বঙ্গকামরূপী ভাষা থেকে বেশ কয়েকটা ভাষার জন্ম হয়েছে। তার মধ্যে প্রধান তিনটা ভাষা, একটা হলো বাংলা, একটা হলো অসমিয়া, আরেকটা হলো উড়িয়া। উড়িয়া, এই তিনটা প্রধান ভাষার জন্ম হয়েছে বঙ্গকামরূপী ভাষা থেকে। এজন্যই যদি আমরা কোশ্চেন দেখি যে অসমিয়া এবং উড়িয়া ভাষার সহোদর ভাষা কোনটা, উত্তর হবে বাংলা ভাষা। অথবা বাংলা ভাষার সহোদর ভাষা কোনটা, অসমিয়া এবং উড়িয়া। অথবা উড়িয়া ভাষার সহোদর ভাষা নিচের কোনটি, বাংলা এবং অসমিয়া। এটা হলো একই ঔরস থেকে বেরিয়ে আসছে বিদায় এগুলো সহোদর ভাষা। যাই হোক, এটাই ছিল আমাদের এই 5000 বছরের ইতিহাসের ছোট্ট একটু আলোচনা। এই আলোচনাটুকু পড়লেই আপনাকে ভাষা থেকে কোশ্চেন আসলে আনসার করতে পারবেন। এবং ভাষার কয়টা জায়গা থেকে কোশ্চেন আসে আমরা একটু নমুনাটা দেখাই। এই একটা জায়গা থেকে কোশ্চেন আসে, এই একটা জায়গা থেকে কোশ্চেন আসে, এই একটা জায়গা থেকে কোশ্চেন আসে। তাহলে আমরা একটু অ্যানালাইসিস করে দেই। বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা বংশ, কোন ভাষা গোষ্ঠী, কোন ভাষা পরিবার থেকে? উত্তর হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, ভাষা গোষ্ঠী বা ভাষা পরিবার থেকে। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্য নাম কি? ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্য নাম আদি আর্য ভাষা বংশ। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা দুইটা, একটা ক্যান্তম, একটা শতম। এই ক্যান্তম শাখা থেকে ইউরোপের ভাষা এসেছে, আর এই শতম শাখা থেকে ইন্দো বা ভারতের ভাষা এসেছে। এরপরে যদি কোশ্চেন হয় বাংলা ভাষার জন্ম কোন প্রাকৃত থেকে? শহীদুল্লাহর মতে গৌড়ী প্রাকৃত, সুনীতির মতে মাগধী প্রাকৃত। পরের কোশ্চেনটা এমন হতে পারে, বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে? উত্তর হলো বঙ্গকামরূপী ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। এবার আপনারা বলুন যে এই ছকটা থেকে কারো কোনো কোশ্চেন আছে কি না। এই ছকটা থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমি অ্যানালাইসিস করার চেষ্টা করব। যদি থাকে আপনারা অবশ্যই আমাকে কোশ্চেন করবেন। এই অস্ট্রিক দাবির আসলে এগুলো ভাষা বিষয়ক জিজ্ঞাসা ভাই, এগুলা এই ছকের মধ্যে নাই। কথাটা কি বুঝলেন? আর ওই অস্ট্রিক দ্রাবিড় এটা আমি বলে দিব যদি কোশ্চেনটা এরকম হয় যে বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল, উত্তরটা হলো অস্ট্রিক। কথা বুঝলেন? এরপরে কোশ্চেন হতে পারে বেদের ভাষার নাম কি, বেদ ধর্মগ্রন্থের ভাষার নাম কি, বৈদিক ভাষা। ভাষা সম্পর্কিত জিজ্ঞাসাতে এরকম অনেক কোশ্চেন আসবে, এগুলো আমি পড়াবো, এগুলো আমি বলে দিচ্ছি। এই যে যেইটুকু বলছি এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে আমাকে বলুন, আমি আর একটু ব্যাখ্যা করে দিব। আচ্ছা, আমি যদি এখন কোশ্চেন করি যে শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম হয়েছে কত শতাব্দীতে, আমরা আনসার করতে পারবো? হ্যাঁ, অবশ্যই 7ম শতাব্দী। আর সুনীতি এবং স্যার জর্জ গেয়ারসনের মতে বাংলা ভাষার জন্ম হয়েছে 10ম শতাব্দীতে। পারবো না ইনশাল্লাহ? ধন্যবাদ। আর সুনীতির মতে বাংলা ভাষার জন্ম মাগধী প্রাকৃত, শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম হলো গৌড়ী প্রাকৃত থেকে। বাংলা ভাষার সহোদর ভাষা কোনটা? অসমিয়া এবং উড়িয়া। বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে? উত্তর করতে হবে আপনাকে বঙ্গকামরূপী ভাষা থেকে। যাক, এটাই ছিল আমাদের এই ভাষার ছক সম্পর্কিত আলোচনা। এখন আমরা এই ভাষা নিয়ে আর একটু অন্যদিকে হাঁটবো, সেটা হলো কিছু জ্ঞানমূলক কোশ্চেন। জি, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, এটি দেখাবো, আমরা দেখাবো। সিস্টার ল্যাঙ্গুয়েজই হচ্ছে আপনার সহোদর ভাষা। আপনার কাছে আমার বই আছে?
ও আচ্ছা, বই যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নাই, বইয়ের মধ্যে সবই দেওয়া আছে, আপনি সব পড়ে ফেলতে পারবেন। এখানে ভাষা সম্পর্কিত গর্জিয়াস আলোচনা করা আছে। মূল আলোচনায়, হ্যাঁ, বইয়ের নাম হচ্ছে দীপ্তিমান বাংলা। আপনাদেরকে বই দেখাবো, পরের সেশনে দেখাবো, যদি যা কেউ দেখতে চান তাহলে পরের সেশনে দেখাবেন, এই সেশনটা শেষ হোক। এই যে আমরা বাংলা পাইলাম, জি কিছু বলছিলেন? জি, দেখুন এই যে আমরা বাংলা ভাষা পাইলাম, এখান থেকে আপনার কোশ্চেন হতে পারে বাংলা ভাষার রীতি কয়টা। আচ্ছা বলুন তো, কে পারেন বাংলা ভাষার রীতি কয়টা? বাংলা ভাষার রীতি হলো দুইটা। একটা হলো, জি ধন্যবাদ, একটা হলো সাধুরীতি, আরেকটা হলো চলিত রীতি। চলিত রীতি। এবার যদি কোশ্চেন করে বাংলা ভাষার রূপ কয়টা, রূপ, বাংলা ভাষার রূপ কয়টি, সেক্ষেত্রে আমরা কয়টা উত্তর করব? রূপ হলো দুইটি। কি কি? একটা হলো লেখ্য রূপ, আচ্ছা, একটা হলো লেখ্য, আরেকটা হলো কথ্য, কথ্য বা মুখ্য। এখন কোশ্চেন হতে পারে এই লেখ্য রূপ বা লেখ্য রীতি আবার কত প্রকার? তখন আপনাকে একটু ব্যতিক্রমে উত্তর দিতে হবে। কেন? আগের ব্যাকরণে আপনারা পড়েছিলেন লেখ্য রীতি দুই প্রকার, কিন্তু নতুন ব্যাকরণে আপনাকে পড়তে হবে লেখ্য রীতি তিন প্রকার। একটা হলো সাধু রীতি, আরেকটা হলো চলিত রীতি, চলিত রীতি, যে মাঝখানেরটা হলো কাব্য রীতি। এই রীতিটা কিন্তু নতুন যুক্ত হয়েছে, আগে কিন্তু এই কাব্য রীতি ছিল না, শুধু সাধু রীতি আর চলিত রীতি ছিল। আর কথ্য রীতি আবার কত প্রকার? দুই প্রকার। একটা হলো এই যে ধরেন চলিত রীতি, আরেকটা রীতির নাম হলো আঞ্চলিক রীতি। আঞ্চলিক রীতি, এই আঞ্চলিক রীতির আরেক নাম হলো উপভাষা। উপভাষা, জি। যদি কোশ্চেন, ধন্যবাদ, যদি কোশ্চেন করা হয় বাংলা ভাষার উপভাষা কয়টি, বাংলা ভাষার উপভাষা কয়টি, সেক্ষেত্রেও কিন্তু ভাই উত্তরটা একটু ভিন্ন হয়ে যাবে। সেশন শেষ মনে হয়, যে বাংলা ভাষার উপভাষা কয়টি, এই কোশ্চেনটাও যদি হয় তাহলেও কিন্তু একটু ভিন্ন টাইপের উত্তর হবে। কারণটা হচ্ছে আমাদের ব্যাকরণে একটু পরিবর্তন আসছে, এটা আপনারা জানেন তো সবাই। ব্যাকরণে যে পরিবর্তন আসছে, এই পরিবর্তিত ব্যাকরণের সাথে কিন্তু নিজেকে মিলিয়ে রাখতে হবে, তা না হইলে কিন্তু অনেক কোশ্চেনই আপনারা দেখবেন পরীক্ষার ফলে উল্টাপাল্টা আনসার করে আসবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 1 মার্ক থেকে বঞ্চিত হবেন। বাংলা ভাষার উপভাষা কয়টি এমন কোশ্চেন, আগের ব্যাকরণে উত্তর ছিল 5টি, কিন্তু নতুন ব্যাকরণে উত্তর হয়েছে 6টি। তাহলে এখন যদি কোশ্চেন আসে বাংলা ভাষার উপভাষা কয়টি, আমরা অপশনে 6টি থাকলে উত্তর দিব, আর 6টি না থাকলে 5টি উত্তর দিব। ব্যাপারটা কি বুঝেছেন? আচ্ছা, এরপরে চলিত রীতি সাধু রীতি, এটা আমরা জানি অনেকে, যে রীতিটা টানায় টানায় পড়তে হয় সেটা সাধু রীতি, আর আমরা সাধারণভাবে যেটা দিয়ে কথা বলি সেটার নামই হচ্ছে চলিত রীতি। এই রীতিটা নিয়ে হয়তো বা কারো তেমন কোনো কোশ্চেন নাই, বাট কাব্য রীতিটা কি এটা নিয়ে একটু কোশ্চেন থাকতে পারে। আসুন আমরা কাব্য রীতিটা একটু দেখায় দেওয়ার চেষ্টা করি। যে রীতিতে সাধারণত কবি সাহিত্যিকরা কবিতা লিখে থাকে সেই রীতিটাকে বলা হয় কাব্য রীতি। বলুন, কবিতা তো আমাদের প্রাচীন যুগেও ছিল, মধ্যযুগেও ছিল, আধুনিক যুগেও আছে, তাহলে শুধু আমাদের পড়ার মধ্যে এই রীতিটা ছিল না, এই রীতিটা নতুন যুক্ত করা হয়েছে। যেমন আমরা প্রত্যেকেই হয়তোবা একটা উক্তি জানি, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এই যে তলের সাথে জলে দিয়া ছন্দ মিলাইছে, এই ছন্দটার নামই হচ্ছে কাব্য রীতি। আমরা আধুনিক ছন্দ, উত্তর আধুনিক মানে বর্তমান সময়ের ছন্দ যদি দেখতে চাই তাহলে কিন্তু আমরা এখন দেখব এই যে এই আধুনিক বা উত্তর আধুনিক সময়ে এসে প্রেম টেম করে যারা ধরা খাইছে, এরা কইব আকাশেতে উড়ে যায় পাখি, জমিনে পড়ে তার ছায়া, পিরিতি ভাঙ্গে গেলে থাকে শুধু মায়া। এটা হচ্ছে উত্তর আধুনিক ছন্দ।
যাই হোক, এই যে যে রীতি, এই রীতিটার নামই হলো কাব্যরীতি। এই ছিল রূপ আর রীতি সম্পর্কিত আলোচনা। এরপরে চলিত রীতির শব্দ কোনগুলো, সাধু রীতির শব্দ কোনগুলো, এগুলো বইয়ের মধ্যে দেয়া আছে, আপনাদের বই থেকেই পড়তে হবে। তারপরে সাধু রীতির বাক্যকে কিভাবে চলিত রীতির বাক্যে রূপান্তরিত করা যায়, এই নমুনাগুলো বইয়ের মধ্যে দেয়া আছে, এগুলো আপনাকে পড়তে হবে। এগুলো আসলে আমার বোঝানোর কিছু নাই। আচ্ছা, এরপরে আমরা বেশ কিছু কোশ্চেন দেখব বাসা থেকে। কোশ্চেনটা যদি এরকম হয়, দেখুন, যে বাংলা ভাষায় কথা বলে পৃথিবীতে কত মানুষ? উত্তর হলো প্রায় 30 কোটি মানুষ। প্রায় 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। এই প্রায় 30 কোটির মধ্যে বাংলাদেশ অংশে কথা বলে প্রায় 16 কোটি মানুষ। ভারতের পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতা এই অঞ্চলে কথা বলে প্রায় 10 কোটি মানুষ। ভারতের আরো ছোট ছোট অঙ্গরাজ্য আছে, যেমন আসাম, ত্রিপুরা, মেঘালয়, রাঢ়ী, ঝাড়খণ্ডী, এইগুলার মধ্যেও কিছু বাংলা ভাষাভাষী মানুষ আছে, যেগুলোর মধ্যে আরো কথা বলে প্রায় 3 কোটি মানুষ। বাংলাদেশে বিশ্বের, সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে আরো প্রায় 1 কোটি মানুষ কথা বলে। এই হলো প্রায় 30 কোটি মানুষ। তাহলে বাংলা ভাষায় কথা বলে বিশ্বে প্রায় কত কোটি মানুষ? উত্তর হলো 30 কোটি মানুষ। এরপরে কোশ্চেন হতে পারে, মাতৃভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? উত্তর হলো, কে পারেন? হ্যাঁ, দেখুন, এটা একটু ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। মাতৃভাষাভাষী জনসংখ্যার দিক থেকে, জনসংখ্যা আর লিখলাম না, মাতৃভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর ষষ্ঠ ভাষা। ষষ্ঠ ভাষা তাহলে কি? বাংলা। আচ্ছা, আগের ব্যাকরণে এটা চতুর্থ ছিল, তাই কেউ কেউ চাইলে হয়তো বা চতুর্থ আনসার করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনি 1 নাম্বার থেকে বঞ্চিত হবেন। যদি অপশনে ষষ্ঠ থাকে, ষষ্ঠই আনসার করতে হবে। ষষ্ঠ না থাকলে আপনি চতুর্থ মার্ক করতে পারবেন। তাহলে মাতৃভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর ষষ্ঠ ভাষা। তাহলে পৃথিবীর প্রথম ভাষা কোনটা? মাতৃভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর প্রথম ভাষার নাম হলো মান্দারিন। মান্দারিন। এটা হলো কোন দেশের ভাষা ভাই? এটা হলো চীনের ভাষা। চীনের ভাষা। এরপরের কোশ্চেনটা দেখুন, মোট জনসংখ্যার দিক থেকে, মোট জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা? উত্তর হলো 7ম ভাষা। তাহলে 7ম ভাষা হলো বাংলা। আচ্ছা, এবার আসুন, তাহলে মোট জনসংখ্যার দিক থেকে পৃথিবীর প্রথম ভাষা কোনটা? পৃথিবীর প্রথম ভাষা হলো ইংরেজি। ইংরেজি। পরের কোশ্চেনটা, দাপ্তরিক ভাষা। দাপ্তরিক ভাষা হচ্ছে, দপ্তর কথাটা কি আগে বোঝেন। পৃথিবীতে যত আন্তর্জাতিক সংস্থা আছে এগুলোকে বলছি আমরা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক দপ্তর। এই আন্তর্জাতিক দপ্তরের যে ভাষা, এগুলোকে বলছি আমরা দাপ্তরিক ভাষা। তাহলে দাপ্তরিক ভাষা হিসেবে, বাংলা পৃথিবীর কততম ভাষা? বাংলা পৃথিবীর 10ম ভাষা। তাহলে 10ম ভাষা হলো বাংলা। এরপরে দাপ্তরিক ভাষা হিসেবে পৃথিবীর প্রথম ভাষা কোনটা? উত্তর হলো ইংরেজি। এই যে ভাষার 6টা ইনফরমেশন আমি দিয়ে দিলাম, এগুলো কিন্তু আপনি এইভাবে কোনো বইয়ে পাবেন না। তাই আপনি চাইলে এটা খুব সুন্দর করে নোট করে রাখতে পারেন এবং ভিডিওটা বারবার দেখে আপনি এটা শিখে নিতে পারেন। আমি আবার অ্যানালাইসিস করে দিচ্ছি। মাতৃভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? উত্তর হলো 6ষ্ঠ ভাষা। তাহলে মাতৃভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর প্রথম ভাষা কোনটা? উত্তর হলো মান্দারিন, আর এই মান্দারিন হলো চীনের ভাষা। মোট জনসংখ্যা বা টোটাল জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? 7ম। পৃথিবীর প্রথম ভাষা কোনটা? ইংরেজি। দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষার স্থান 10ম। দাপ্তরিক ভাষা হিসেবে পৃথিবীর প্রথম ভাষার নাম ইংরেজি। ধন্যবাদ।
এরপরে যদি আমরা দেখি যে আমাদের বাংলা ভাষাকে সংবিধানের কততম অনুচ্ছেদে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে, উত্তর হলো ৩ নং অনুচ্ছেদে। ৩ নং অনুচ্ছেদে আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে সংবিধানে। তাহলে কথা হলো স্যার, ৩ নং অনুচ্ছেদে কি বাংলার পাশাপাশি আরো কোনো ভাষাকে মর্যাদা দেওয়া হয়েছে? জি, আমাদের দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিকে মর্যাদা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে পুরাতন ভাষার নাম কি? উত্তর হলো হিব্রু। পৃথিবীর সবচেয়ে পুরাতন ভাষার নাম হিব্রু ভাষা। এরপরে আমরা দেখব আমাদের এই বাংলা ভাষাকে পৃথিবীতে এমন একটা দেশ আছে যেই দেশ তাদের দ্বিতীয় মাতৃভাষার খেতাব দিয়েছে। উত্তর হলো সিয়েরা লিওন। এই সিয়েরা লিওনের রাজধানীর নাম হলো ফ্রিটাউন, যেটা জিকে অংশে কোশ্চেন হতে পারে। তাহলে সিয়েরা লিওনের রাজধানীর নাম হলো ফ্রিটাউন। তারপর আমরা দেখব ভাষা নিয়ে যদি একটু আন্তর্জাতিক মহল থেকে ঘুরে আসি, সেক্ষেত্রে আমরা দেখব পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষা ব্যবহৃত হয় কোন দেশে? উত্তর হলো পাপুয়া নিউ গিনি। নিউ গিনি, পাপুয়া নিউ গিনি। এই পাপুয়া নিউ গিনিতে কয়টা ভাষা প্রচলিত আছে? 840টি ভাষা প্রচলিত আছে। তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি ভাষা ব্যবহৃত কোন দেশে? উত্তর হলো পাপুয়া নিউ গিনি। ঠিক এর বিপরীত কোশ্চেনটা যদি এরকম হয়, স্যার বাংলাদেশে কয়টা ভাষা প্রচলিত আছে, তাহলে আমরা উত্তর দিব এরকম, বাংলাদেশে প্রচলিত আছে 51টি ভাষা। কারণ সরকারি হিসাব মতে বাংলাদেশে 50টা উপজাতি আছে, 50টা উপজাতির 50টা ভাষা, আর আমাদের বাঙালি আদি জাতির একটা বাংলা ভাষা। এই হলো 51টি ভাষা বা 51টি ভাষা প্রচলিত আছে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি ভাষা থেকে আরো কোনো কোশ্চেন, ভাষা থেকে এরকম অনেক কোশ্চেন আছে, যেমন ভাষার ইট বলা হয় কাকে? উত্তর হলো বর্ণকে। ভাষার ছাদ বলা হয় কাকে? বাক্যকে। ভাষার দক্ষতা কয়টি? উত্তর হলো 4টি। এরপরে ভাষার ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? উত্তর হলো ধ্বনি। তাহলে কোশ্চেনটা ঘুরাইয়া অন্যভাবেও করতে পারে যে ভাষার মূল বা মুখ্য উপাদান কি? উত্তর হলো ধ্বনি। এরপরে কোশ্চেন উল্টা এটাও করতে পারে যে ভাষার মূল উপকরণটা কি? সেক্ষেত্রে উত্তর হবে বাক্য। যারা বই দেখতে চেয়েছিলেন তারা একটু দেখুন, এটা হচ্ছে আমাদের ব্যাকরণ বই, দীপ্তিমান বাংলা। এইটা আপনি ব্যাকরণ অংশ এটাতে পড়তে পারবেন। এই হচ্ছে বই। আর এই যে এখানে আরেকটা বই আছে, সেটা হলো দীপ্তিমান বাংলা সাহিত্য। তাহলে সাহিত্য এবং ব্যাকরণ দুইটা বইয়ে আছে। যারা দেখতে চান বা পড়তে চান তারা অনলাইনে অর্ডার করতে পারেন, নাইম বাইরে জানাইয়া দিলেই হয়তোবা সে আপনার ঠিকানায় বই পাঠাইয়া দিবে। এটা ছিল আমাদের বই। এই বইটাই আমি পড়াবো। এই বই থেকেই আমি আপনাকে সকল ব্যাকরণ এবং সাহিত্য পড়ানোর চেষ্টা করব। ধন্যবাদ। তার মানে এই নয় যে আমি এই বইটাই পড়াবো, আপনি যদি অন্য জায়গা থেকে আমাকে কোশ্চেন করেন তাহলে কি আমি আনসার দিব না? অবশ্যই দিব। আপনি অগ্রদূত পড়ছেন, আপনি যশ সিরিজ পড়ছেন, অথবা আপনি অভিযাত্রী পড়ছেন, বাজারের যেই বইয়ে আপনি পড়ছেন, পড়তে যায় যদি কোথাও আপনার ঝামেলা হয় তাহলে আপনি আমাকে অবশ্যই নক করবেন। আমি সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি বই বেচার জন্য এখানে আসিনি, বরং আপনাকে ব্যাকরণ শেখানোর জন্য, আপনার চাকরি পাওয়ানোর জন্য এসেছি। কথাটা ক্লিয়ার? তাই আপনি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমার সাথে কথা বলে আপনি বাংলার সমাধান করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমরা দেখব ভাষা থেকে আরো অনেক কোশ্চেনই আছে, তবে আমার মনে হয় যে যতগুলো কোশ্চেন আমি পড়াইছি এতগুলো কোশ্চেনই সাধারণত পরীক্ষাতে কোশ্চেন হয়ে থাকে। এছাড়াও অনেক পড়া আছে, আমরা এটা আপনাকে কষ্ট করে ওই ভাষা থেকে পড়ে নিতে হবে। কথা বুঝছেন? ভাষা অপশনে আমাদের বইয়ে বা অন্যান্য বইয়েও আছে। আমাদের বইয়ে 3টা ফরম্যাটে এমসিকিউ সাজানো আছে। প্রথমে পাচ্ছেন আপনি বিগত বিসিএস পরীক্ষায় আসা এমসিকিউ, এরপরে পাচ্ছেন অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা এমসিকিউ, তারপরে পাবেন আপনি বিগত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসা এমসিকিউ। এরকমভাবে 3টা ফরম্যাটে প্রত্যেকটা টপিক্সের পরে এমসিকিউ পাবেন। মূল আলোচনা পড়ার পরে আপনি এখানে হিউজ পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস করার সুযোগ পাবেন। সেটা অন্যান্য বইয়েও আছে, আপনি পাবেন, পড়তে পারবেন, কোনো ঝামেলা নাই। তাহলে আমরা
ভাষা সম্পর্কিত মোটামুটি আলোচনা আজকে এখানেই শেষ করে দেওয়ার চেষ্টা করব। যদি ভাষা সম্পর্কিত আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আমাকে কোশ্চেন করতে পারেন। আমাদের অনলাইন ডিরেক্টর মনে হয় বাহিরে আছে, আমি ওনার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করি। জি, যারা এতক্ষণ লাইভে যুক্ত ছিলেন, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আমি এর সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, এক্ষেত্রে আমাকে কোশ্চেন করবেন, আমি অবশ্যই দ্বিতীয় ক্লাস শুরু করানোর আগে এগুলোর আনসার দিয়েই আমরা ব্যাকরণে প্রবেশ করব ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় ক্লাস করার আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এই আশাবাদ ব্যক্ত করে আজকের লাইভ সেশন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।